প্রিয় শিক্ষার্থী, তিতাস কমার্স কোচিং সেন্টার ধারাবাহিক প্রক্রিয়ায় আজ আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র ব্যাংক সমন্বয় বিবরণীর একক জের এর একটি গাণিতিক সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর একক জের পদ্ধতির একটি গাণিতিক সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, আমরা একটি বোর্ডের অঙ্ক সমাধান করব। ঢাকা বোর্ড 19। ঢাকা বোর্ড 19। প্রিয় শিক্ষার্থী, ঢাকা বোর্ড 19-এর অঙ্কটি আমরা আজকে করে দেখাবো যেটা কীভাবে করতে হয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবার হয়তো পূর্ববর্তী ক্লাসটা দেখা হয় নাই, অথবা যারা পূর্ববর্তী ক্লাস দেখছো তারা হয়তো জানো যে একক জের পদ্ধতি করতে গেলে আমাদের দুইটা ধাপ মনে রাখতে হয়। কয়টা ধাপ মনে রাখতে হয়? দুইটা। প্রথম ধাপ হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অথবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত। আরেকটি ধাপ হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত অথবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা। তাহলে আমরা যদি প্রথম ধাপটা পাই তাহলে মনে করতে হবে আমি ব্যাংকের মতো, মানে নগদান বই ব্যাংকের মতো হবে, অর্থাৎ ব্যাংক বইকে ধরে আমরা কার মতো হব? ব্যাংকের মতো হব। আর যদি দ্বিতীয় ধাপটা পাই তাহলে ব্যাংক আমার মতো হবে। এখন প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এই জায়গায় খুঁজলে হবে না, আমরা পূর্ববর্তী ক্লাসে এগুলা দেওয়া আছে, ওই জায়গা থেকে দেখে নিবা। প্রিয় শিক্ষার্থী, আসলে আমি প্রশ্নটা করি। জনাব রহমানের হিসাব বই থেকে 31 ডিসেম্বর 2018 তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ দেওয়া হয়েছে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। তাহলে আমরা প্রথমে লিখব নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত কত টাকা? 70,000 টাকা। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত্ত 70,000 টাকা। একটা হবে প্লাসের, একটা হবে মাইনাসের। প্লাস এবং মাইনাস নিচে লিখি আমরা। তাহলে আসো আমরা এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত্ত লিখলাম, এটা কি আমাদের প্রথম ধাপ নাকি দ্বিতীয় ধাপ? এটা মনে রাখতে হবে, এটা আমাদের প্রথম ধাপ। তাহলে আমরা জানি যে একক জের পদ্ধতি করতে গেলে যদি প্রথম ধাপটা পাই তাহলে আমরা ব্যাংকের মতো হব, অর্থাৎ আমি ভুল করলে আমি ঠিক করব, ব্যাংক ভুল করলেও এটা কি আমাকেই ঠিক করতে হবে। অর্থাৎ ব্যাংক জায়গায় থাকবে, ব্যাংক স্টিল থাকবে, জায়গায় থাকবে, আমার কি করতে হবে? হ্রাস বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আমি কি করব? হয় যোগ করব অথবা বিয়োগ করব। যেমন দেখো, 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। অর্থাৎ আমি একটা চেক কি করছি? ইস্যু করছি। তাহলে আমরা আসলে খেয়াল রাখতে হবে নগদান বই আর ব্যাংক বইয়ের মধ্যে যে গড়মিল সৃষ্টি হয়, এই গড়মিলটাকে আমরা খুঁজে বের করে যেই বিবরণীর মাধ্যমে সমাধান করি তাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের বিবরণী বই কয়টা? দুইটা, একটা নগদান বই, একটা ব্যাংক বই। আসলে নগদান বই কে করে? আমানতকারী। আর ব্যাংক বই কে প্রস্তুত করে? আমানতকারীর পক্ষে ব্যাংক কর্মকর্তারা। ঠিক আছে? তাহলে হিসাব টাকার একটা মাত্র ব্যক্তির হিসাব কয়জন রাখে? 2 জন রাখে। তাহলে 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। অর্থাৎ আমি একটা চেক ইস্যু করছি, এটা ব্যাংকে এখনও উপস্থাপন হয়নি। কারণ আমি যখন ইস্যু করলাম, প্রিয় শিক্ষার্থী খুব মনোযোগ সহকারে শোনো, আমি যখন ইস্যু করলাম তাহলে কি হলো? যে আমি ইস্যু করছি, আমার যে নগদান বই আছে ওই নগদান বইটা কি করছি? আমি কমিয়ে ফেলেছি। কিন্তু ব্যাংক এখনও ব্যাংকে এখনও যায় নাই। ব্যাংক এটা কমাইছে? ব্যাংক এখনও কমায়নি। তাহলে আমরা জানি যে আমরা ব্যাংকের মতো হব, ব্যাংক জায়গায় আছে, ব্যাংক কি আছে? জায়গায় আছে। আমি কি করছি? কমিয়ে ফেলছি। তাহলে এখন আমাকে কি করতে হবে? বাড়াতে হবে। অর্থাৎ আমি এটাকে কি করব? বাড়িয়ে দেব। ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক যা কি হয় নাই
ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি বা ব্যাংকে এখনো উপস্থাপন হয়নি। ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি অথবা ইস্যুকৃত চেক ব্যাংকে এখনো উপস্থাপন হয়নি। কত টাকা? 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে যে আমি চেক ইস্যু করতে আমার টাকাটা আমি কি করছি, মনে মনে আমার নগদান বইতে এটা কমিয়ে ফেলেছি, কিন্তু ব্যাংকে এখনো এটা যায় নাই, ব্যাংক এখনো কমায় নাই। তাহলে ব্যাংকের জায়গায় রাখছে আর আমি কি করছি, কমিয়ে ফেলছি। তাহলে আমাদের দুজনের মধ্যে একটা গরমিল সৃষ্টি হয়েছে। তাহলে আমি এখন কি করতে হবে, এটাকে বাড়িয়ে দিতে হবে। তাহলে আমি কি করতে হবে, যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আসো 10,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। অর্থাৎ আমি একটা চেক ব্যাংকে কি করছি, জমা দিচ্ছি, এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি। এখন আমি যখন জমা দিতে গেছি বা আমি কারোর কাছে এটা পাঠাইছি ব্যাংকে জমা দেওয়ার জন্য চেকটা, তাহলে আমি তো জানি মনে মনে আজকে কি আমার অ্যাকাউন্টে টাকাটা কি হবে, বাড়বে। তাহলে আমি কি করছি, প্রথমেই টাকাটা বাড়িয়ে ফেলেছি। আমি কি করছি, আমার নগদান বইতে টাকাটা বাড়িয়ে ফেলেছি। এখন ব্যাংক কর্তৃক এখন আদায় হয়নি মানে কি, ব্যাংক এখন টাকাটা কি করতে পারে না, আদায় করতে পারে নাই। তাহলে ব্যাংকের টাকা কি বাড়ছে না? প্রিয় শিক্ষার্থী, ব্যাংকের টাকা এখনো বাড়ে নাই, কিন্তু আমি তো মানে বাড়াই দিছি, আমি বাড়াই ফেলছি না। তাহলে আমি বাড়াই ফেলছি, কিন্তু ব্যাংক এখনো কি করে নাই, বাড়াই নাই। এখন তুমি যদি মনে করো ব্যাংকে বাড়াই দিব, হয়ে দেবো না, এই ধাপ ওই যে বলছিলাম একটা প্রথম ধাপের বেলায় ব্যাংকে আমি কিছু করতে পারবো না, ব্যাংক যা করছে তাই আমি কি করতে হবে, ব্যাংকের মতো করতে হবে। অর্থাৎ এই জায়গাতে আমি যেহেতু এটা বাড়াই দিছি, ব্যাংক এখনো বাড়াই নাই, তাহলে আমি এখন ব্যাংকের মতো দিলে কি করতে হবে, আমি এটা বাড়াইটা কমাই দিতে হবে। আমি কি করতে হবে, কমাই দিতে হবে। অর্থাৎ ব্যাংক কর্তৃক এখন আদায় হয়নি। তাহলে 10,000 টাকা চেক তার জন্য ব্যাংকে জমা দিয়েছে, ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। আদায়ের জন্য জমাকৃত চেক কিন্তু আদায় হয়নি। আদায়ের জন্য জমাকৃত চেক কিন্তু আদায় হয়নি। কত টাকা? 10,000 টাকা। তারপর আসো প্রিয় শিক্ষার্থী, দেনাদার কর্তৃক সরাসরি 15,000 টাকা জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদ বইতে লেখা হয়নি। মনে করো আমি একজনের কাছে টাকা পাই, সে আমার কাছে দেনাদার। তাহলে আমি একজনের কাছে টাকা পাই, সে কি করছে, সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকাটা আমার কাছে কি করছে, দিয়ে দিচ্ছে। অর্থাৎ এই টাকা যখন ব্যাংকে জমা হয়েছে, আমি তো তখন আর জানি না, সে সরাসরি ব্যাংকের মাধ্যমে কি করছে, জমা দিয়ে দিচ্ছে। তাহলে আমার ব্যাংকের টাকা কি করছে, বেড়ে গেছে, কিন্তু আমি এখনো জানি না। তাহলে আমি নগদ বইতে এখনো কি করি নাই, লেখি নাই। তাহলে ব্যাংক যেহেতু এটা বাড়াই ফেলছে, আমার ব্যাংকের সময় দেখলে কি করতে হবে, আবার আমার কি করতে হবে, বাড়াইতে হবে। লিখবা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, যা কি করে নাই, নগদান বইতে লেখা হয় নাই, যা নগদান বইতে লেখা হয়নি। কত টাকা? 15,000 টাকা। কত টাকা? 15,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এরপর দেখো এই স্বীকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত 3,000 টাকা। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আমি একটা চেক ইস্যু করছি, অর্থাৎ কি আমি মনে মনে হিসাব করে ফেলছি, আমি আজকে মনে করো আমি চেকটা ইস্যু করছি, তা আমি জানি কি আমার টাকাটা কি হবে, আজকে কমে যাবে। তাই আমি আমার নগদান বইতে টাকাটা কি করছি, কমাইয়া ফেলছি। কিন্তু ব্যাংক কর্তৃক ওই চেকটা কি হয়েছে, প্রত্যাখ্যান হয়েছে। তাহলে ব্যাংক তো চাকরি কি করে নাই, টাকাটা এখনো পরিশোধ করে নাই। তাহলে আমি তো কি করছি, মনে মনে আমার প্রথমেই যেন আমি চেক ইস্যু করছি, মানে আমার টাকা কমে দেবো আজকে, আমি নগদান বইতে কি করছি, এটা কমাইয়া ফেলছি। কিন্তু ব্যাংক এখনো কমায় নাই, ব্যাংক প্রত্যাখ্যান করছে। ব্যাংকের টাকা দিয়েছে, কিন্তু আমি কি করছিলাম, কমাই ফেলছিলাম। এখন আমার ব্যাংকের সময়তে কি করতে হবে, চেকটা আবার বাড়াইতে হবে। অর্থাৎ ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান, এটা কি করতে হবে, যোগ করতে হবে। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান বা প্রত্যাখ্যাত চেক,
এই সুবিধা চেক প্রত্যাখ্যান বা প্রত্যাখিত চেক কত টাকা? 3000 টাকা। প্রিয় শিক্ষার্থী খুব মনোযোগ সহকারে খেয়াল করো, যখন আমাদের মূল কথা হচ্ছে ব্যাংক যদি এই জায়গাতে কি করে স্টিল থাকে, আমি হয়তো যদি আগে বাড়ায় থাকি, আমি এখন কি করতে হবে? ব্যাংকের সমান করতে হলে কমাইতে হবে। আর আমি যদি কমাই থাকি ব্যাংকের সমান হতে হলে কী করতে হবে? বাড়াতে হবে। অথবা ব্যাংক যদি আগে বাড়ায় থাকে আমিও কি করতে হবে? বাড়াইতে হবে। ব্যাংক যদি কমায় থাকে আমার আগে, তাহলে আমি কি করতে হবে? কমাইতে হবে। অর্থাৎ সর্বোপরি কথা একটাই, যে ব্যাংক যেদিকে আছে, যত টাকায় আছে, আমি তার সমান করতে হইব। এখন বাড়াইতে হোক আর কমায়া হোক, আমি তার সমান করতে হবে। আসো প্রিয় শিক্ষার্থী, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদান বইতে লেখা হয়নি। অর্থাৎ ব্যাংক সরাসরি একটা লাভের অংশ কী করছে? আদায় করছে, কিন্তু এটা আমি এখনও নগদান বইতে অন্তর্ভুক্ত করতে পারি নাই, বা আমি নগদান বইতে অন্তর্ভুক্ত করি নাই। ব্যাংক যেহেতু লভ্যাংশ আদায় করছে, তাহলে নিঃসন্দেহে ব্যাংক আগে করছে, তাহলে ব্যাংকের টাকা কী করছে? বাড়াইছে। কিন্তু আমি এখনও আদায় মানে লিখি নাই, তাহলে আমি এখনও বাড়াই নাই, তাহলে আমার কী করতে হবে? বাড়াইতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় এটা কী করতে হবে? যোগ করতে হবে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা কি করবা? নগদানভুক্ত হয়নি। কত টাকা? 2000 টাকা। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদানভুক্ত হয়নি 2000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এরপর আসো, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 100 টাকা, ব্যাংক সুদ 200 টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। অর্থাৎ ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, অর্থাৎ ব্যাংক আমার থেকে কি করছে? চার্জ কেটে নিচ্ছে। তাহলে এই যে আমার থেকে টাকাটা কেটে নিচ্ছে, মানে আমার অ্যাকাউন্টে টাকা কেটেছে, এটা কি আমার মানি ব্যাগ কাটে নাই বা আমার ক্যাশ কাটে নাই, ব্যাংক টাকাটা কেটে নিচ্ছে কোত্থেকে? আমার অ্যাকাউন্ট থেকে। তাহলে এটা কি আমি আগে জানি নাকি ব্যাংক আগে জানে? তো নিঃসন্দেহে ব্যাংক আগে জানে। তাহলে ব্যাংক যেহেতু আগে জানে, ব্যাংক কী করছে? কমিয়ে ফেলছে, কিন্তু আমি তো এখনও কমাই নাই, তাহলে আমার কী করতে হবে? কমাইতে হবে। অর্থাৎ ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যা নগদানভুক্ত হয়নি কত টাকা? 100 টাকা। প্রিয় শিক্ষার্থী, খুব মনোযোগ সহকারে খেয়াল করো যে কিছু কিছু কাজ আছে আমার আগে ব্যাংক জানে, আবার কিছু কিছু কাজ আছে ব্যাংকের আগে আমি জানি। যেমন ব্যাংক কর্তৃক সরাসরি যদি কেউ মানে জমা দিয়ে দেয়, তাহলে এটা তো আমি জানি না, সরাসরি ব্যাংকে আগে জমা হয়, তারপর আমি এটা কী করি? জানি। যেমন ব্যাংক চার্জ, এটা ব্যাংক কী করে? আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কাইটা নেই, এরপরে গিয়ে এটা আমি জানি, তাহলে আগে কাজটা করে ব্যাংক, তাহলে আমার পরে করতে হয়। ব্যাংক সুদ, এটা কি প্রতি মাসে মাসে আমার অ্যাকাউন্টে টাকাটা কী হয়? একটা ইন্টারেস্ট বা সুদ যোগ হয়, এটা তো আমি আগে জানি না, কে আগে জানে? ব্যাংক আগে জানে। তাহলে ব্যাংক কী করছে? অবশ্যই ব্যাংক সুদটা ব্যাংক আগে বাড়াই ফেলছে, কিন্তু আমি তো এখনও কী করি নাই? বাড়াই নাই, তাহলে আমার কী করতে হবে? বাড়াইতে হবে। ব্যাংক সুদ মঞ্জুর করা হলো, বা ব্যাংক সুদ যাই দেখো, ব্যাংক সুদ কত টাকা? প্রিয় শিক্ষার্থী, ব্যাংক সুদ হচ্ছে 200 টাকা। ব্যাংক সুদ 200 টাকা। ব্যাংক সুদ 200 টাকা। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্তই আমাদের কাজ। এখন দেখো আমরা কীভাবে কাজটা সমাধান করব। নগদান বইতে ব্যাংক জমার উদ্বৃত্ত 70,000 টাকা, আর এটি হচ্ছে যোগের ইনটি, এগুলো হচ্ছে কি বিয়োগের ইনটি। তাহলে এই সবগুলো আমরা একসাথে যোগ করবো, 25,200। তাহলে এটা হাতে এটা কি হয়? যোগ। প্রিয় শিক্ষার্থী, খুব ভালো করে খেয়াল করো, এই 70,000 টাকার হাতে এটা কি হবে? যোগ। কেউ বললাম যে নগদান বইতে এটা যোগ হতেছে, তাহলে 70 আর 25 95, 95,200, 95,200, 95,200। এখন এটা কি হবে? বিয়োগ। তাহলে আগে যোগ করে নিই, 10,100, 10,100। 95,200 থেকে 10,100 বিয়োগ হলে হয় 85,100, 85,100, 85,100। কি হচ্ছে? 85,100। প্রিয় শিক্ষার্থী, এই আমাদের একটি অঙ্ক শেষ। নগদান বইয়ে যে ব্যাংক জমা হলে এটাকে লিখবা ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা। ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা। ব্যাংক বই অনুযায়ী কি? ব্যাংক জমা। প্রিয় শিক্ষার্থী, আমরা এই একটি অঙ্ক যেভাবে করবো একরুতের প্রতিবেলায়, যদি তোমাদের 2 নম্বর ধাপটা থাকে, কয় নম্বর ধাপ? 2 নম্বর ধাপ থাকে, ঠিক এই জায়গাতে যেগুলো প্লাস হয়েছে 2 নম্বর ধাপের বেলায় ওইগুলা বিয়োগ হবে,
এই জায়গাতে যেগুলা বিয়োগ হয়েছে 2 নম্বর ধাপের বেলা এগুলা কি হবে যোগ হবে। তো শিক্ষার্থী এরপর আমরা ইচ্ছা মানে আশা আছে আমরা 2 নম্বর ধাপ দিয়ে একটা অঙ্ক সমাধান করব। তাহলে আমরা আজকে শিখলাম এককদের পদ্ধতির প্রথম ধাপ দিয়ে একটা অঙ্ক। প্রিয় শিক্ষার্থী খুব ভালো করে মনে রাখবা যে ব্যাংক স্টিল জায়গায় থাকবে, আমি ব্যাংকের মতো হব, আমি ভুল করলে আমি ঠিক করব। আর আমি যদি বাড়ায় থাকি তাহলে ব্যাংকের মতো করতে গিয়ে যে আমি কমাইতে হয় কমাবো, আমি যদি আগে কমায় থাকি ব্যাংকের মতো হতে গিয়ে আমি যদি বাড়াইতে হয় বাড়াবো। ব্যাংক যদি বাড়ায় থাকে আমি ব্যাংকের মতো হতে গেলে কী করতে হবো, বাড়াইতে হবো, বাড়াবো। ব্যাংক যদি কমিয়ে থাকে আমি ব্যাংকের মতো হতে গেলে কমাতে হবে, আমি কমাবো। অর্থাৎ যেভাবেই হোক আমি ব্যাংকের সমান হতে হবে, হয় যোগ করে হোক আর বিয়োগ করে হোক, এই কথাটা খেয়াল রাখবা। অর্থাৎ প্রথম ধাপে আমি ব্যাংকের মতো হব, আর দ্বিতীয় ধাপের বেলায় ব্যাংক আমার মতো হবে। কার মতো হবে? এই জায়গাতে আমি জায়গায় থাকবো, ব্যাংক আমার মতো হ্রাসবৃদ্ধি হইয়া ব্যাংক আমার মতো হবে। এবং এটা যদি মনে রাখতে পারো যে প্রথম ধাপের বেলায় এই নিয়মগুলা, দ্বিতীয় ধাপের বেলায় ঠিক প্রথম ধাপে যেগুলো যোগ করি দ্বিতীয় ধাপে ঠিক এগুলো হবে বিয়োগ। প্রথম ধাপের বেলায় আমরা যেগুলো বিয়োগ করি দ্বিতীয় ধাপের বেলায় এগুলো হবে যোগ। প্রিয় শিক্ষার্থী আমরা প্রথম ধাপটা যদি ভালো করে শিখতে পারি দ্বিতীয় ধাপ আশা করি আমরা ইনশাল্লাহ পারবো। মনে রাখবা যে প্রথম ধাপের বেলায় যেই দফাগুলো আমরা যোগ করতেছি দ্বিতীয় ধাপের বেলায় এই দফাগুলো আমরা বিয়োগ করব। প্রথম ধাপের বেলায় যেই দফাগুলো আমরা বিয়োগ করতেছি দ্বিতীয় ধাপের বেলায় এই দফাগুলো আমরা কি করব, যোগ করব। প্রিয় শিক্ষার্থী আজ আর নয়, আল্লাহ হাফেজ।